প্রেমানন্দে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। যত আছো আমার মা ভগিনী, এই অধম সন্তানী বিনয় বাণী একবার জোর করে উচ্চ স্বরে করো দিকে মা, একবার উলধ্বনি মায়েরা সবাই মিলে বললে তো মায়েরা এদিকে। চমৎকার, খুব ভালো। যে উলধ্বনি দিয়েছেন সেও ভালো, আর যে না দিয়েছে সে আরো ভালো। সুন্দর মধুময় আসর, সুন্দর মধুময় আসর, সুন্দর মধুময় বাসর। এই মধুময় আসরে, মধুময় বাসরে আপনাদের আয়োজিত, আপনাদের মনোমত, আপনাদের পছন্দ মতো আমাদের দুজন অভিনীত বিষয়বস্তুকে মস্তকে ধারণ করে আমি আবার দাঁড়ালাম আমার দ্বিতীয় আসরে। একদিকে একাল, একদিকে সেকাল, একদিকে অতীতকাল আর একদিকে বর্তমান কাল। এই ভূমিকায় শিরোধার্য করে প্রথম পাল্লায় প্রথম আসরে এসে আমায় বর্তমানের ভূমিকায় মাথায় লয়ে আমি একটা নির্দিষ্ট জায়গায় দেখার সাক্ষাৎ ঘটিয়ে আমি তার চলা বলার পথকে প্রশস্ত করে দেওয়ার জন্য আমি ছোট্ট ছোট্ট করে মাত্র গুটি কয়েকে দাবি বা জিজ্ঞাসা রেখে গিয়েছিলাম। আমি আমার দাদুর কাছে বলে গিয়েছিলাম, হে আমার দাদু ভাই, হ্যাঁ তুমি আমার কত সাধের দাদু, আর আমি তোমার কত সাধের নাতি ভাই। হ্যাঁ আমি তোমার টাকা নয়, টাকার সুদ বটে। দাদু গো, বলতে পারো তোমার যুগ আর আমার যুগ কখনো কোনোদিন এক হতে পারে না। সেই কাল আর এই কাল কখনো কোনোদিন সমান হতে পারে না। পারে কি? আমি জিজ্ঞাসা করে গিয়েছিলাম, বলো এই আমার দাদু ভাই, এইটা কলির যুগ, এই যুগের মাঝখানে আমাদের সব উন্নতর যুগ। আমরা সময় নির্ধারণ করি কি দেখে? না ঘড়ি দেখে। কি বাবা, তাই তো? ঘড়ি না দেখলে বুঝতে পারবো না। কিন্তু আগের দিনে তো ঘড়ি ছিল না। সত্য যুগে ঘড়ির জন্ম হয় নাই, ত্রেতা যুগে হয় নাই, দাপর যুগে হয় নাই, কিন্তু এই কলি যুগে হয়েছে ঘড়ির জন্ম। হ্যাঁ, তাই ঘড়ি ঘন্টা থেকে আমরা সময় নির্ধারণ করি। বলো হে আমার দাদু ভাই, তোমার যুগে ঘড়ির জন্ম ছিল না, তাহলে কি দেখে সময় নির্ধারণ করতো? আমার জিজ্ঞাসা। আমার পাল্লাদার আমার দাদু ভাই আপনাদের কাছে বলে গিয়েছে কি গো, সূর্য থেকে সময় নির্ধারণ করতো নাকি? বলে না, সূর্যকে দেখতো, সেই সময় সূর্যকে দেখে সময় নির্ধারণ করতো, ওই ছায়া দেখে সময় নির্ধারণ করতো। ওইটা তো দিনের বেলায় হইতো বাবা, কিন্তু রাতের বেলায়, রাতের বেলায় তো সূর্য উঠতো না। আবার কোন কোন দিন আছে চাঁদ উঠতো না, যে চাঁদ দেখে সময় নির্ধারণ করবে নাকি? হ্যাঁ, অমাবস্যার রাতে চাঁদ ওঠে? চাঁদ উঠবে না। প্রতিপদের রাতে চাঁদ উঠবে না, দেখা যাবে না। তাহলে সেই দিন কি হইতো? দিনের বেলায় এমনও দিন আছে বাবা, এমনও দিন আছে যা সূর্যকে দেখাই যায় না। বর্ষাকালে এমন এমন দিন আছে, দুদিন তিন দিন চার দিন ধরে সূর্যকে দেখা যায়, সূর্য আবার উদয়ও হয় না। হয় না? তাহলে সেই বর্ষা তো তোমার যুগে ছিল, শুধু এ কালে তো বর্ষা নাই। তাহলে তোমার যুগে সেই দিন ছিল। হ্যাঁ, তাহলে বলো সময়টা কি দেখে নির্ধারণ করা যেত? আমার পাল্লাদার বলে গেল, আপনারা শুনলেন আমি নাকি বোকা, বোকা 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 নাম্বার 1 2 3 বলতে বলতে অনেক দেরি হয়ে যাবে বাবা। হ্যাঁ, বোকা নাম্বার 10 নাম্বার বোকা। সে নাকি বইয়ের কথায় হয়ে থাকে বস, সে হয়েছে বোকা নাম্বার 10। হ্যাঁ, তাহলে সেই মাল আপনাদেরকে বলে গেল সবাই। সবাই বইয়ের বস তো? হ্যাঁ, হাত তুলে বলুন তো কে বইয়ের বস নয়? আমার দাদু ভাইকে বলছি, আমার দাদু ভাইকে একবার জিজ্ঞাসা করুন, সে কি বইয়ের বস ছিল না? হ্যাঁ, সে যদি বউ বৈশ না হয়তো তাহলে বইয়ের কথায় যোগ্য ছেলেকে বনবাসে পাঠায়। রাম গিয়েছে বনবাস, আমার পাল্লাদারের কথা, দাদুর কথা। দাদু আপনাদের কাছে বলে গেছে রাম গিয়েছে বনবাস। রাম বনবাসে গিয়েছে কার জন্য? বাবার জন্য নয়, মায়ের জন্য। আগামী কাল রামচন্দ্র রাজ্যপাটে বসবে, রাজ সিংহাসনে। প্রজাবাসীগণ, গ্রামবাসীগণ, রাজ্যবাসীগণ, হ্যাঁ, মা বাবা এরা সবাই খুশি। কিন্তু তার আগের দিন কইকেয়ী মা, মানে বই মাতা, মানে সৎ মা, সে চাইছে যে আমার ছেলে রাজা হবে, ভরত রাজা হবে, রাম যেন রাজা না হয়। তার জন্য রাজ দরবারে না গিয়ে নিজের ঘরের মধ্যেখানে বসে, হ্যাঁ, সেদিন রাজ আভরণ, রাজ অলংকার, রাজ পোশাক পরিত্যাগ করে কিন্তু সেদিন ঘরের মেঝেতে ছেঁড়া কাপড় পরে শুয়ে আছে।
গিয়ে হাজির হলো রাজা দশরথ। গিয়ে জিজ্ঞাসা করছে, এ কি কইকেয়ী, তোমার এমন মলিন বেশ কেন? কইকেয়ী বলছে, শোনো, আমি একটা জিনিস চাই তোমার কাছে, তুমি আমাকে দেবে? বলে, তুমি আমার স্বামী, আমি তোমার স্বামী, তুমি আমার স্ত্রী, তুমি যা চাইবে তাই পাবে, বলো কি চাও? বলে, দিতেই যদি হয় তাহলে তোমার কাছে এই জিনিস চাই, দুটো বরের অধিকারী, সেই দুটো বর তুমি আমাকে দাও। বলে, কেন? না, একদিন তুমি সম্বরাসুরের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে তোমার একটা জায়গা ক্ষত হয়ে গিয়েছিল, তার জন্য আমি তোমাকে সেবা শুশ্রূষা করে আমি তোমাকে ভালো করে তুলেছিলাম, তার জন্য সেই দিন তুমি আমাকে একটা বর দিতে এসেছিলে, আমি বলেছিলাম সময় হলে চাইবো। তোমার একদিন দক্ষিণ হস্তে বৃদ্ধাঙ্গুলিতে একটা দগদগে ঘা হয়েছিল, ঘা কেউ ভালো করতে পারে নাই, কোনো ওঝা কোনো বৈদ্য এসে ভালো করতে পারে নাই। বৈদ্যরাজ বলে গিয়েছিল, তোমার তিনটে রানীর মধ্যে যে কোনো একটা রানী যদি সেগুলো মুখ দিয়ে লেহন করে চুষে ভালো করে তবেই ভালো হবে, নচেত ভালো হবে না। আমি তাই করেছিলাম, অতএব সেই দিন তোমার ঘা ভালো হয়েছিল, সেই দিন তুমি আমাকে বর দিতে এসেছিলে, আমি বলেছিলাম যে স্বামী গো, সময় হলে চেয়ে নেব, আজকে সেই দুটো বর আমি চাই। বলে, কি? একবারে রামচন্দ্র 14 বছরের জন্য বনবাসে যাবে, আর একবারে আমার ছেলে ভরত রাজ্যে রাজ সিংহাসনে রাজা হবে। চেয়ে নিল। সেদিন দশরথ বলেছিল, তাই হবে। সেদিন রামচন্দ্রকে রাজা দশরথ বনবাসে পাঠিয়েছিল। পিতৃসত্য পালন করবার জন্য রাম বনবাসে যায়নি, সেদিন মাতৃসত্য পালন করবার জন্য রাম বনবাসে গিয়েছে। সেদিন বউ বলল রাজাকে, আরে রাজা হয়ে বউ বসু রাজা, রাজা হয়ে নিজের যোগ্য ছেলেকে বনবাসে পাঠিয়ে দিল। বইয়ের বস কে রে? বইয়ের বস কেউ নয়, একমাত্র তুমি হলে সেই বইয়ের বস। হ্যাঁ, তুমি এত বয়স হয়েছো, তার জন্য একটা ছেলেকে পর্যন্ত বনবাসে দিতে তুমি দ্বিধাবোধ করছো না। তুমি বলছো কাকে কথা? হ্যাঁ, হে দাদু, আমার মনে হয় দাদু আমার এই চালন হয়ে ছুঁচকে নিন্দে করছে। ছুঁচ ভাই, ছুঁচ ভাই, তোমার দিকে তাকাইতে আমার খুব লজ্জা হয়। তা কেন হয় না? তোমার পিছনে একটা ফুটো আছে। চালনকে বলছে, আমার পিছনে একটা ফুটো, তোর পিছনে কটা ফুটো হিসাব করে দেখেছিস? তাই হয়েছে আমার এই দাদু ভাইয়ের, এ জানে না যে কাকে দোষ দিতে কার গায়ে লাগবে, বুঝতে পারছে না। আমি জিজ্ঞাসা করে গেলাম, বলো, কলিযুগে কাঁচা দেবতার নাম যার মা মনসা, সেই মনসা শিবের সন্তান, শিবের কন্যা মনসা। সত্য যুগে তার জন্ম হয়েছিল, কিন্তু সত্য যুগে তার দেবী অক্ষা পায়নি। এই কলিযুগের মাঝখানে দেবী অক্ষা পেল কেন? আমার জিজ্ঞাসা ছিল। মহামান্য জন আদালত আপনাদের কাছে নিশ্চয়ই বলেছে আমার দাদু ভাই, তাই না? আপনারা শুনলেন, আমিও শুনলাম, কিন্তু আপনাদের শোনা আর আমার শোনা বাবা তো এক নয়, আলাদা। আপনাদের শুনে ভালো লাগছিল, আর আমার দাদু ভাইয়ের কথা শুনে আমার বুকের ভেতরটা বাবা হু হু করে লঙ্কা বাটার মতো জ্বলছিল। আমার পাল্লাদার যখন এসে লেগেছে বলতে, আপনারা তার কথাই লেগেছেন বলতে, আর আমি তখন লেগেছিলাম ওই বাসা করে পিছনে, বেশি দূরে নয়, হু হু করে জ্বলতে। হে আমার দাদু ভাই, এটা কেমন করে হয়? তিনি বলতে বলতে বলে গেছে, তোমার যুগে রাজনীতি ভালো নয়, আমার যুগে রাজনীতি ভালো। হ্যাঁ, আমার যুগে রাজনীতি, আমার যুগে ধর্মনীতি, আমার যুগে সমান নীতি, আমার যুগে সব ভালো, তোমার যুগে ভালো নয়। হ্যাঁ, কিরকম আমাদের সমাজ ব্যবস্থা কেমন ছিল? হ্যাঁ, আমাদের শিক্ষার ব্যবস্থা ছিল 4টে ঘরোয়ানা, একটা হচ্ছে ব্রহ্মচর্য, আর একটা হচ্ছে গারস্থ, একটা হচ্ছে বানপ্রস্থ, আর একটা হচ্ছে সন্ন্যাস। প্রথমে কি করতো? ব্রহ্মচর্য পালন করতো। তা ব্রহ্মচর্য পালন করতে যেত না। ব্রহ্মচর্য মানে কি? ব্রহ্মের আচরণ করা, ব্রহ্মকে ধারণ করা। হ্যাঁ, ব্রহ্মকে ধারণ করা নাম হচ্ছে ব্রহ্মচর্য। কিন্তু ব্রহ্মচর্য পালন করতে যেত না, ব্রহ্ম ক্ষয় করতে যেত। ভাই, তোমার যুগে ব্রহ্মচর্য পালন করতে গিয়ে, গুরু গৃহে থাকতে গিয়ে, তোমার যুগে ওই ছাত্ররা গুরু মায়ে হেসেল মেরে দিয়ে চলে আসতো। দাদু একবার হিসাব করে দেখো, নামদার দেবরাজ ইন্দ্র, সেই দেবরাজ ইন্দ্রের গুরুদেবকে, হ্যাঁ, নামদার গৌতম মুনি। গৌতম মুনির ঘরে ব্রহ্মচর্য পালন করতে গিয়ে গৌতম মুনি তার গুরুদেবের প্রতি মন থাকতো না, তার গুরু মায়ের প্রতি মন থাকতো। গুরু মায়ের নাম কি? নাম যার অহল্যা। হ্যাঁ,
একদিন গৌতম মুনি মনে মনে চিন্তা করলো ওই অহল্যার হেসের না মেরে আমি ছাড়বো না। হ্যাঁ, গৌতম মুনি একদিন তপস্যা করবার জন্য গিয়েছে, আর সে গৌতম মুনির বেশ ধারণ করে দেবরাজেন্দ্র অহল্যার কাছে এসে হাজির হয়েছে। অহল্যাকে করেছে হরণ, অহল্যাকে করেছে হরণ। দেখবেন শাস্ত্র মধ্যে লেখা আছে অহল্যা হরণ কাহিনী। হরণ, ওরা সাধু ভাষায় বলছে এরা হরণ, আর আমাদের কলিযুগে গোদা বাংলায় বলে ধর্ষণ। যাকে বলে হরণ তাকেই বলে ধর্ষণ। ওটা ভালো কথাই বলে, আমাদের কলিযুগে ভালো কথা নাই, এটা গোদা বাংলাতেই বলে দেয়। হ্যাঁ, যাকেই বলে চাল ভাজা তাকেই বলে মুড়ি, আর যার মাথায় পাকা চুল তাকেই বলে বুড়ি। তাই জিনিস একই, মাল একই। হ্যাঁ, মাল একই কিন্তু নাম আলাদা। তাহলে সেই দিন অহল্যাকে হরণ করলো দেবরাজেন্দ্র। অহল্যা হরণ কাহিনী, সেই কাহিনীতে দেখবেন আপনারা সবই জানতে পারবেন এর কাহিনীতে কি বলেছে। পুনরায় এসে হাজির হলো গৌতম মুনি গুরুদেব। সারা অঙ্গে সিংহারি চিহ্ন দেখে সেই দিন বলেছিল, হ্যাঁ সেদিন বলেছিল, হে অহল্যা বলো, বলো তুমি। আমার পাল্লাদারটা জিজ্ঞাসা করে গিয়েছে যে ঘরের ভিতরে ঢুকলো, চিত হয়ে শুলো, 105 টাকা পেয়ে গেল, না জানি উপর হয়ে শুলে কত টাকা পেয়েছে। এই সাবধানে। হ্যাঁ, তাহলে সেই দিন অবস্থাটা কি হয়েছিল? সেই দিন গৌতম মুনি পত্নীর অবস্থাটা কি হয়েছিল? হ্যাঁ, সেদিন বাবা ওই রকমই অবস্থা হয়েছিল। চিত হয়ে শুল, 105 টাকা দিল, সুরসুর করে ঘর থেকে বাহির হয়ে চলে গেল। ঘর থেকে যেই না বাহির হয়ে চলে গিয়েছে, তখন দেখতে পেল যে সত্যিকারের স্বামী এসে হাজির হয়েছে গৌতম মুনি। কে তুমি? তুমি ঘরের ভিতরে নাই? বলে না তো, আমি ঘরের ভিতরে নাই তো, আমি তো এইমাত্র তপস্যা ছেড়ে স্নান করে ঘরে ফিরছি। হ্যাঁ, তখন তিনি তাকে অভিশাপ দিল, হে অহল্যা, তুমি নিজের স্বামীকে চিনতে পারো নাই, যখন আমি তোমাকে অভিশাপ দিলাম, পাষাণের মতো নারী তুমি, তুমি পাষাণে পরিণত হও। অবশ্যই পাষাণে পরিণত হয়েছিল সেই দিন। হ্যাঁ, ভগবান রামচন্দ্রের পাদস্পর্শ পেয়ে পুনরায় পাষাণ থেকে মানবী হয়েছিল বাবা। এটা শাস্ত্রের মাধ্যমে লেখা আছে। তাহলে বলতে পারো তোমার যুগে সমাজ ব্যবস্থা কি ভালো ছিল? তোমার যুগে ব্রহ্মচর্য কি ভালো ছিল? ব্রহ্মচর্য ভালো ছিল না। বলছে আমি 4টে জাতি, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র আমি করে রেখে দিয়েছি। তোমরা এটাকে ধারণ করে রাখতে পেরেছো? তোরা এটাকে ধরে রাখতে পেরেছিস? হেই আমার নাতি ভাই, ব্রাহ্মণ তার কাজ কি? যজন, যাজন, সাধন, ভজন। ক্ষত্রিয় কাজ কি? রাজ্য কার্য পরিচালনা করা। আমার যুগে ক্ষত্রিয় কাজ নাই বাবা। তোমার যুগে ক্ষত্রিয় মানে রাজা, রাজাদের যুগ ছিল, সেই রাজারা যা বলতো, হ্যাঁ সেই তাই মেনে চলতে হতো। রাজা যা বলতো তোমাদেরকে তাই মেনে চলতে হতো। হ্যাঁ, একটা ঘর করবে তার জন্য রাজার কাছে যেতে হতো, রাজা মশাই আমার 3 ফুটে কিংবা ঘরে চাল ফুটে, বৃষ্টি পড়ছে, ঘরের মধ্যে একটা ঘর বানাবো। রাজা যদি অর্ডার দিতে তো হতো, আর যদি বলে না হবে না তো হবে না। রাজাকে জিজ্ঞাসা করতে হতো, নিজের পয়সা নিজের টাকা, তথাপিও রাজাকে জিজ্ঞাসা করতে হতো, রাজামশাই আমি মেয়ের বিয়ে ঠিক করেছি, রাজামশাই মেয়ের বিয়ে দেব? রাজামশাই যদি বলতো হ্যাঁ তো বিয়ে হইতো, আর যদি বলতো না বিয়ে দেওয়া হবে না তো বিয়ে দেওয়া হবে না। এমনও রাজা ছিল সংসারে বুকে, সেই রাজা যদি চাইতো তোমার ঘরের ঘরণীকে কিংবা তোমার ওই কন্যাকে আমি চাই, রাজার হাতে তুলে দিতে হয়েছিল আগের দিনে। এই হলো তোমার রাজনীতি। যার জন্য দেখবেন সেই রাজার ঘর এখন ঘুঘু চড়ছে রাজার ঘরে। রাজবাড়ি আর সেই রাজবাড়ি নাই, সব রাজবাড়ি নষ্ট হয়ে গিয়েছে, কোন রাজবাড়ি শেষ হয়ে গিয়েছে, সেই রাজবাড়িতে ঘুঘু চলছে। কেন? তাদের এইরকম অত্যাচারের কারণে। রাজার যুগ ছিল মেয়েদেরকে নিয়ে যেত, অত্যাচার করতো, সুড়ঙ্গ পথে রাস্তা দিয়ে তাকে পুঁতে দেওয়া হইতো। এই হয়তো তোমার রাজার যুগ। আমার সেই রাজার যুগ নয়, আমার হচ্ছে মন্ত্রীর যুগ। কে বলছে কথাটা? কই 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 ও খুঁটিতে হেলাম না। ও সবাই জানো, আমি জানতাম না। সবাই জানতো, আমি জানতাম না। তুমি ভালো করে জানো, খুঁটিতে হেলাম দিয়ে তুমি ভালো করে শোনো। হ্যাঁ, আর যদি সব জেনে থাকো তাহলে তুমি সুসু করে কেটে বড়। ওরে আমার কি রে বাবা,
বলে হারি আমি আমার পাল্লাদারকে জিজ্ঞাসা করে গেলাম, হ্যাঁ হেই আমার পাল্লাদার, হেই আমার দাদু ভাই, বলো তোমার যুগের মাঝখানে দেখতে পেলাম একটা নারী তার স্বামী মারা গেছে, স্বামী মারা যাবার পরে 7টা সেই স্বামীর সঙ্গে মিলনের ফলে 7টা পুরুষের জন্ম দেয় বা 7টা সন্তানের জন্ম দেয়, সেই সন্তানটা কে এবং কিভাবে মরা স্বামীর সঙ্গে মিলনের ফলে সন্তান হয়? আমি বসে আছি দাদু ভার তোমার উত্তরের আশায়। মহামান্য জনাদাল ভালোই বলেছে, সুন্দর বলেছে। আমি যদি বলি হলো না, তাহলে আমার পাল্লাদার এসে বলছে তাহলে তোমারও হলো না, তাহলে হলো না বলে বাবা রাত কাটায় লাভ নাই। ভালো হয়েছে পাল্লাদার বলতে বলতে বলে গিয়েছে কে বলে মানুষ মরে। একটা গান আছে বাবুলে, সেই গান আপনাদের কাছে শুনিয়ে গেছে। মানুষ কোনোদিন মরে না, আত্মার কোনোদিন মরণ হয় না, পরমাত্মার সঙ্গে বিলীন হয়ে যায় সেই আত্মা। একটা দেহ ছেড়ে যেমন একটা আর একটা দেহতে পরিণত হয়। মানুষ যখন কাপড় পরে সেই কাপড় ছেঁড়া হয়ে যায়, সেই ছেঁড়া কাপড় বদলিয়ে যেমন নতুন কাপড় পরিধান করে, আত্মা সেই রকমই একটা দেহ থেকে খাঁচা ছেড়ে উড়ে চলে যায়। আমি তো সেই কথাই বলছি, আত্মা তো উড়ে চলে গেছে, খাঁচাটা পড়ে আছে। সেই খাঁচা মানে তো সব, খাঁচা মানেই তো পাখি নাই, আর পাখি যদি না থাকে সেই খাঁচার কোনো দাম নাই, হ্যাঁ আছে কি? তাহলে যে খাঁচায় পাখি নাই, সেই খাঁচার কোনো মান নাই, সেই খাঁচার কোনো দাম নাই, তাহলে তার সঙ্গে মিলন মানুষের হয় কি করে? আমার এটাই ছিল জিজ্ঞাসা। তবে আমার দাদুর যুগে হয়, এত গাঁজাখুরির যুগ তো, এর যুগে হয়, তাই না? কিন্তু সেটা বুঝিয়ে দিতে হবে সেটা কেমন করে হয়। কবি গান, যুক্তির গান, হ্যাঁ যুক্তি যস্য বলং তস্য নিযুক্তি সুকুত বলং। যার মধ্যে যুক্তি আছে সব জায়গায় তার মান আছে, আর যে কথার মধ্যে যুক্তি নাই সেই কথার কোনো মান নাই। যাই হোক, আমার পাল্লাদার বলে গেছে অনেক কথা বাবা। হ্যাঁ তার মধ্যে শিক্ষা ছিল, সে শিক্ষা ব্যবস্থা করে গিয়েছে। শিক্ষা ব্যবস্থা কেমন করে গিয়েছে? সে ব্রাহ্মণদের শিক্ষার ব্যবস্থা ছিল, পুরুষদের শিক্ষা ব্যবস্থা ছিল, কিন্তু মেয়েদের শিক্ষার ব্যবস্থা ছিল না। এখনকার বর্তমানে দেখুন একটা ক্লাসে যটা ছেলে তটা মেয়ে, 80টা ছেলে তো 82টা মেয়ে, 100টা ছেলে তো 105টা মেয়ে। মেয়েদের যেমন শিক্ষার ব্যবস্থা আছে, ছেলেদের যেমন শিক্ষার ব্যবস্থা আছে, মেয়েদেরও শিক্ষার সমান ব্যবস্থার অধিকার আছে। কিন্তু আমার দাদুর যুগে সে শিক্ষার ব্যবস্থা ছিল না। ছেলেদের শিক্ষার ব্যবস্থা ছিল, ব্রাহ্মণদের শিক্ষার ব্যবস্থা ছিল, কিন্তু মেয়েদের কোনো ব্যবস্থাপনা থাকতো না। তার জন্য মেয়েদের হচ্ছে 3টে জায়গায় স্থান, একটা হচ্ছে রান্নাঘর, আর একটা হচ্ছে আতুর ঘর, আর একটা হচ্ছে শোবার ঘর। এই 3টে জায়গায় স্থান ছিল বাবা, জানেন? তাই আগেকার দিনে কারো বাড়িতে পঞ্জিকাও থাকতো না, কারো বাড়িতে দিনক্ষণ দেখবার জন্য কোনো কিছু থাকতো না। কিন্তু একজনের বাড়িতে থাকতো, গাঁয়ের যে মোড়ল থাকতো তার বাড়িতে কিন্তু থাকতো। পাড়াতে সবাই গিয়ে জিজ্ঞাসা করতো, গো মোড়ল মশাই আজ কয় তারিখ হইলো, মাসে আজ কয় তারিখ হইলো, কবে অমাবস্যা লাগবে, কবে অমাবস্যা ছাড়বে, কবে পূর্ণিমা বটে, কবে দুর্গা পুজো বটে, কবে কালী পুজো বটে, জিজ্ঞাসা করতো। এবং মোড়ল মশাই বলে দিত, সে পড়াশোনা জানতো বলে দিত। এইবার 2 দিন পরে কিন্তু মোড়ল মরে গিয়েছে। যে পঞ্জিকা দেখে দিনক্ষণ দেখে সে মোড়ল কিন্তু মরে গিয়েছে। এইবার কিন্তু মোড়লে বউ মোল্লান, সে কিন্তু অত কিছু দেখতে পারে না, কিন্তু দিনটা কোন রকমের দেখা শিখেছে আর কি। এই নাতি নাতনিতে বলেছে ওদের দেখে ঠিক মতো একটু দেখা শিখেছে। এরপর শুধু দিনটা বলে দিত, কয় তারিখ হইলো, আজ যে মাসে 15 তারিখ হইলো কিংবা 16 তারিখ হইলো, এটা জানতো কি করে? সকালবেলায় হইতো, আর একটা ভার নিত, মাটির ভার। আগেকার দিদিমা মাটির ভার নিয়ে এত তেঁতুলে সেই তেঁতুলের বীজগুলা সকালবেলায় হইতো, আর একটা করে বীজ ভাঁড়ে দিত, মানে পয়লা একটা দিত, মানে পয়লা। আবার তারপরে দিন সকালবেলায় আর একটা দিত, মানে আজ 10টা হইলো, তারপরে দিন আর একটা দিত, তারপরে দিন আর একটা। সকালবেলায় উঠে বাবা ছড়ো মারলি দেওয়া কাজ ছিল না বুড়িটো, শুধু ওই বাবা ওই তেঁতুলে বীজ ভরা হচ্ছে ব্যবসা। এইবার কিন্তু যে জিজ্ঞাসা করতে হয়েছে, ও দিদিমা আজ মাসে কয় তারিখ হইলো, তা বলছো দাঁড়া রে দেখে আসি, দাঁড়া কয় তারিখ হইলো। ঘরের ভিতরে দেখতে যেতে মনে তেঁতুলে বীজ গুনতে যেত। তেঁতুলে বীজ গুনে গুনে 1, 2, 3, 4, 5টা কইতে 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 বাবা
আজ যে মাসে 18 তারিখ রে বলে দিন প্রতিদিন বাবা সেই তেঁতুলের বীজ ভরছে। এইবার কিন্তু নাতিটা মনে মনে চিন্তা করছে ঠাকুমা প্রতিদিন ভানের মধ্যে তেঁতুলের বীজ ভরে আমিও ভরবো। এইবার কিন্তু ঝুড়ির মধ্যে ছিল এক ঘোড়া করে দিয়েছে, সব ভরে দিয়েছে। তারপরে দিন সকালবেলা একজন জিজ্ঞাসা করছে ও ঠাকুমা আজ কয় তারিখ দেখো তো। বলছে দাঁড়া বাবা দেখে আসি একটু দাঁড়া। হ্যাঁ ঘরের ভিতরে দেখতে গিয়েছে বাবা ভাঁড়ের মধ্যে এক ভাঁড় তেঁতুলে বীজ ভরা আছে। হাই রে বাবা এত কি করে হইলো। তাড়াতাড়ি করে দু খাবল ফেলে দিয়েছে। ফেলে দেওয়ার পরে গুনে 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 42টা হয়েছে। ছুটে গিয়ে বলছে বাবা রে আজ মাসে হলো 42 রে। ঠিক ঠিক হ্যাঁ 42 দিনে কোনোদিন মাস হয়? হ্যাঁ 30 দিনে মাস হয়, 31 দিনে মাস হয়, 32 দিনে মাস হয়, 28 দিনে মাস হয়, 29 দিনে মাস হয়, 42 দিনে মাস হয় আমার বাবার জন্য জানা নাই বন্ধু। সেই জন্য আমি তোমাকে বলে যাই তোমার জন্য তোমার যুগের মাঝখানে এইরকম শিক্ষা হয় যা 30 দিনে মাসকে 42 বানিয়ে দেয়। যাই হোক করবো না বেশি দেরি, পাতালি প্রবন্ধ ধরি শুরু ধরো তো হারি বোন দূর করি নিরানন্দ আচরণ যত ভক্ত ব্যক্ত একবার প্রেমানন্দ নিতাই গৌর হরি হরি বলেন সর্বজন। তোমরা কে মজনা গো মজনা ওরে মজনা এই পাগলের কথা। পাগলের কথাই তোমার কেমন ধরনের রাজনীতি আমার পাল্লাদার বলে গেছে তোমার যুগের রাজনীতি ভালো নয়, তোমার যুগের রাজনীতি হলো অগ্নিগর্ভে, বেশি বলা যাবে না। শোনো আমার যুগের রাজনীতি অগ্নিগর্ভে আর তোমার যুগের রাজনীতি দিকে তুমি লক্ষ্য করে দেখে যাও। হ্যাঁ রাজনীতি করেছিল কে? রাবণ রাজা। এমন রাজনীতি করেছিল যা নিজেই মারা গেল তার জন্য, তার ভাই বিভীষণের জন্য। আপনারা জানেন রামচন্দ্র যখন রাবণ রাজার দরবারে গিয়ে হাজির হয়েছিল সঙ্গে দিয়েছিল কে? রাবণের ছোট ভাই বিভীষণ। কেন? সে কি রামের ভক্ত ছিল? সে কি রামের ভক্ত ছিল? না বাবা, সে রামের ভক্ত ছিল না। তার একটাই মাত্র লক্ষ্য ছিল যে আমি যদি রামের সঙ্গ করে আমি যদি রাবণ রাজাকে বধ করতে পারি তাহলে আমি হব লঙ্কেশ্বর, আমি হব রাবণ রাজা।
এই রকম ধরনের তোমার যুগে রাজনীতি ছিল, আজও পর্যন্ত শুনতে পাওয়া যায় ঘর শত্রু বিভীষণ। এটা আমার যুগের কথা নয়, এটা তোমার যুগের কথা। রাজনীতির কারণে বিভীষণ সে নিজের দাদাকে পর্যন্ত মারতে দ্বিধাবোধ করে নাই। সেই ঘর শত্রু বিভীষণ সে হচ্ছে তোমার যুগে। তোমার যুগের রাজনীতি এমন রাজনীতি, তোমার যুগের রাজনীতি এমন রাজনীতি। দাপর যুগের মাঝখানে কুরুক্ষেত্রে যুদ্ধ হয়েছিল। বড় রাজনীতিবিদ, বড় নেতাকে একমাত্র তোমার ভগবান শ্রীকৃষ্ণ। তার মতো বড় নেতা, তার মতো কূটনীতিবিদ, তার মতো রাজনীতিবিদ এই সারা সংসারে বুকে আর কোনো রাজা হতে পারে না। এত বড় রাজনীতি যুদ্ধ হলো কাদের সঙ্গে? একদিকে কুরুকুল আর একদিকে পাণ্ডুকুল। হ্যাঁ, এই রাজনীতির কারণে মা গান্ধারী এবং ধৃতরাষ্ট্রের তাদের 100টা ছেলে তাদের কুরুক্ষেত্রের যুদ্ধে সবটাই মারা গেল। একজনা কেউ বেঁচে নেই। মা ডাকবার জন্য, বাবা ডাকবার জন্য একজনা কেউ বেঁচে নেই। এই হলো তোমাদের যুগের রাজনীতি। তোমার যুগের রাজনীতি ভালো ছিল না দাদু ভাই। তুমি নিজে নিজে খুঁড়িয়ে বড় হলে কি হবে? তুমি লক্ষ্য করো সেই রামায়ণের দিকে, তুমি লক্ষ্য করো সেই মহাভারতের দিকে, তুমি লক্ষ্য করে যাও। বাবা আবারে বলছে তোমার যুগে শিক্ষা ভালো নয়। তোমার যুগে দেখলাম বলছে প্রাইমারি প্রাইমারি, তোমার যুগে প্রাইমারি স্কুলের নাম প্রাইমারি। এই দাদু ভাই, ওটা প্রাইমারি নয়, ওটা হলো প্রাথমিক বিদ্যালয়। কোথা করে লেখা থাকে এটা প্রাইমারি? হ্যাঁ, চাল মারে, ডাল মারে, আলু মারে, পটল মারে, সবজি মারে। হ্যাঁ, এটা প্রাইমারি নয়, এটা হচ্ছে প্রাথমিক বিদ্যালয়। তাতে কি বলছে? তোমার বইয়ের নাম হচ্ছে কিছু লয়। তুমি একবার ভালো করে লক্ষ্য করে এখনকার বইটা গিয়ে দেখো গা। হ্যাঁ, বইটাতে কিছু আছে না কিছু লয়। মাস্টার যা শিখেছে শিখেছে, আবার এদেরকে ওয়ানের ছেলেকে পড়াতে গেলে নতুন করে অঙ্ক শিখতে হবে মাস্টারকে। হ্যাঁ, ওয়ানের ছেলেকে পড়াতে গিয়ে আমার নতুন করে অঙ্ক শিখতে হয়েছে। তার মধ্যে কিছু লয় না কিছু আছে, আবার বইটাকে ভালো করে নজর করে দেখো। হ্যাঁ, আর দেখতে যদি না পাও দাদু ভাই, আমি তোমাকে চশমা দেবো, চশমা নিও, কোনো চিন্তা নাই। তুমি আমার পাল্লায় পর যখন পড়ে গিয়েছো দাদু গো, তোমার চোখে ছানি পড়েছে, তোমার চোখ কাটিয়ে দেবো। তোমার চুল পাকা হয়ে গিয়েছে, তোমার চুল কালো করে দেবো। তোমার গায়ের চামড়া জড়ো জড়ো হয়ে গেছে, তা কি হয়েছে? কেউ তোমার দিকে তাকিয়ে দেখছে না, কোনো দিদিমা। তোমার এমন স্কিন তোমাকে করে দেবো, মনে হবে যেন 22 বছরের যুবক। তুমি আমার পাল্লায় যখন পড়েছো দাদু ভাই, তোমার কোনো টেনশন নাই। হ্যাঁ, হে আমার দাদু ভাই, সেই কারণে বলে যাই তোমার যুগ আমার যুগ কোনোদিন সমান হতে পারে না। তাই তোমরা কেউ মজো না গো, মজো না, মজো না এই পাগলের কথাই। ওরে রাগ করে রাইলে ধুলো রে বন্ধু, ওরে রাগ করে রাইলে ধুলো রে বন্ধু, ওগো লাগবে কি আর ওই চাঁদের ভাব দেখুন, ভাব দেখুন। আচ্ছা দাদু, ভাব দেখুন, ভাব দেখুন, গান পরে শুনবেন। সুন্দর মা কালের ফল বনের মাঝে রয়, আজ বাহিরের সৌন্দর্য দেখে সবাই ভুলে যায়। ও দাদু ভাই, মা কালের ফল দেখেছো? মা কালের ফল, হ্যাঁ দেখেছো মায়েরা মা কালের ফল? দেখে নাই?
অনেকে হয়তো ভাগ্যদার ভালো সে দেখতে থাকবে, সেটা সচরাচর কেউ সব করে বাড়িতে এনে লাগাইও না। সেটা বনের মাঝখানে আপনার আপনি হয়, আপনার আপনি মোটা হয়, আপনার আপনি ভালো হয়, আর আপনার আপনি খসে পড়ে, আপনার আপনি গাছ হয়। ওটা দূর থেকে দেখতে বাবা সুন্দর লাল টুকটুকে কাশ্মীরি আপেলের মতো দেখাবে, কিন্তু কেটে খেতে যান মনে হবে যেন ভিতরে বিড়ালের পায়খানা ভরা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ও কি খাওয়া হয়? হ্যাঁ, তাই রে, দাদুর হয়েছে সেই রকম অবস্থা। দাদু গো, বললে কি হবে? তোমার যুগ উপরে ভালো, কিন্তু তলায় তলায় এক ফোঁটা ভালো নয়। এই আমার দাদু ভাই, তোমার যুগে মাও ভালো নয়, তোমার যুগে ছাও ভালো নয়, তোমার যুগে বাবাও ভালো নয়, তোমার যুগে ছেলেও ভালো নয়। হ্যাঁ, মা হয়ে নিজের সন্তানকে ছেলের জন্ম দিয়ে কুমারী অবস্থায় ছেলে জন্ম দিয়েছে বলে লোক লজ্জার ভয়ে জলের মধ্যে ভাসিয়ে দিয়েছে মহাভারতে নাম যার বন্দি। তোমাকে পরে পরে আরো দেখিয়ে যাব ও আমার দাদু ভাই। হ্যাঁ, কিন্তু এ যুগ তো কবু ভালো নয়। সুন্দর মা কালের ফল মনের মাঝে রয়, বাহিরের সৌন্দর্য দেখে সবাই ভুলে যায়। আরে বাহিরের সৌন্দর্য দেখে সবাই ভুলে যায়। সেবার খাবো বলে গেলে পরে, খাবো বলে গেলে পরে, ওরে খাবো বলে গেলে পরে বিষাদের সাদর মনে করলাম তোমার কাছে আজ কিছু পাবো, দেওয়া নেওয়ার বিনিময়ে প্রাণ জোড়াবো। আরে দেওয়ানা আমি আমি মনে করিলাম তোমার কাছে আজ কিছু পাবো, দেওয়া নেওয়ার বিনিময়ে প্রাণ জোড়াবো। আরে দেওয়ানা আমি আপন করে তোমার হব আশা ছিল মনে, ওগো বদন ফিরায়ে তুমি চলে যাবে কেন? আমি আপন করে তোমার হব আশা পূরণ হলো না। তাই ভাবে ভাবে জানা যায় তোমার ভাবের ঘরে অভাব রয়েছে। বলিতে বলিতে কথা আমার পাল্লাদারে গায়, আপনারা সেই কথা শুনলেন সবাই। তিনি বলে কথা আমি শুনি হেতাই আসর মাঝারে, বলোই আমার পাল্লাদারে আজ তুমি মরে। ভাই রে আমি তোমায় বলে যাই, আমি তোমার যুগে মাঝখানে দেখিবারে পাই কোনো একটা মেয়ে ঘরে অমনি ঢুকে গেল। আমি আজ দেখতে পেলাম কে জানে না বলো, আমি সূক্ষ্ম বেঁচে ধারণ করে জানলা ধারে হাজির হয়ে যাই। আজ সে সময়ে গিয়ে আমি দেখিবারে পাই, এবার জিত হইয়ে বাবা দেখো অমনি শুয়ে পড়লো। আজ কিছু মনে পড়ে 105 টাকা দিল, আজ ঘর থেকে এই মারে বাহির হয়ে এলো। আমার পাল্লাদারে গিয়ে তারে জিজ্ঞাসা করিল, আজ বলো বলো ও সুন্দরী বলো নাই আমায়, আজ চিত হয়ে কি করিলে আমি শুনতে চাই। আজ মেয়ে বলে তোমায় বলা যাবে না যাবে না, আজ শোনো বলি সেই কথা আজকে শোনো না। আজ সেইটা কোন ব্যক্তি তিনি হয়ে গেল, সেই
সেই নারী দেখো ভালো কর্ম তিনি করতে গেল। যদি আমি সেই কথা তোমারে জানাই, আজ ইসলাম ধর্মের কথা বটে তোমায় বলে যাই। আজ নামে যারা মা ফাতেমা তিনি কি কর্ম করিল। কি করিব নামে যারা মা ফাতেমা কলিযুগের মাঝখানেতে এলো। হযরত মুহাম্মদের কন্যা সে যে হলো হজর জহর আসর মগরব। আর এই সাহায় 5 ওয়াক্তের নামাজ দেখো সবাই পড়ে যায়। উপর হইয়ে পড়ে দেখো ভাবেরি বাজারে। আর একটা নামাজ আছে দেখো বিচার করে, সেটা রাত 12টা পরে ওরে হয় ওরে ধন। আজ তাহাজুদে নামাজ বটে বনেরই মতন। আজ প্রতিদিনে মা ফাতেমা আরো সেরে ময়দানেতে যায়। আজ আল্লাহ তাআলা তার জন্য রথ পাঠাইয়ে দেয়। আজ রাত 12টার পরে কবি চলে যেত যোগধন। আজ তার স্বামী আলী সাহেব জানেন জ্ঞানী জন। এবার আলী সাহেব মনে মনে ভাবিতে লাগিল, সতী প্রতিপদা নারী মা ফাতেমা হলো, কিন্তু মনে মনে তবু একটা খটকা লেগে যায়। না জানি কোথায় যায় রাত্রি 12টায়। তারপরে দিন দেখো বাবা রথ এসে পৌঁছালো। এইবারেতে আলী সাহেব সেখানেতে লুকাইয়া ছিল। মা ফাতেমা দেখো রথে উঠে গেল। এইবারেতে আলী সাহেব কি কর্ম করিল, সেই রথে চাকা বাবাই অমনি ধরে লয়। উড়িতে উড়িতে আরো সে ময়দানেতে যায়। আরো সের ময়দানেতে যখন চলে গেল, এহেন সময়ে তার অমনি খুলে গেল দরজা। বাবা খুলে গেল বললে হারি যায়। মা ফাতেমা দেখো আজ দাঁড়ে ঢুকে যায়। ঘরের মধ্যে যখন বাবাই অমনি ঢুকে গেল, সত্যি সত্যি দরজাখানা বন্ধ যে হইল। দরজাখানা যখন বাবা বন্ধ হয়ে যায়, তারে আলী সাহেব তার স্বামী চিন্তা যে করয়, আমি কেমন করে আজ আমি করবো দর্শন। আজ ঘরের ভিতরে আজ কি করি এখন। ঘরের চারিদিকে বাবা তখন ঘুরিতে লাগিল। কোথাও জানালা বা দরজা কিছুই না পেল। কোথাও কোনো জানালা বা দরজা দেখতে না পেয়ে মনে মনে মন ছটফট করছে, আমি ঘরের ভিতর আমি দেখবো। সেইখানে আল্লাহ তাআলা অর্থাৎ ভগবান তাকে বুঝিয়ে দেওয়ার জন্য, তোমার স্ত্রী কি করছে ঘরের মধ্যে তুমি একবার দেখো। কোন একটা দরজায় দাঁড়িয়ে গিয়ে একটা ফুটো করে দিল। সেই ফুটো দিয়ে দর্শন করলো যে তিনি পড়ে আছে ওই চিত হয়ে। আর একদিকে চলে গেল হাত, একদিকে পা চলে গেল, একদিকে মাথা আর একদিকে ঘরখানা চিত হয়ে পড়িল। এইভাবে তিনি দেখো নামাজ পড়ে যায়। যাকে বলে সেজদা দেওয়া তোমারে জানাই। এই রূপ দর্শনে যখনই করিল, আলী সাহেব মনে মনে ভাবিতে লাগিল, জন্ম জন্মান্তরে আমি যেন তারে পাই। স্ত্রী রূপে পেতে আমিও গো চাই। সেই দিনকার কথাই গয়ুরে গুণধন। আল্লাহ তাআলা সেই দিন কি করে তখন আল্লাহ নামে তিনি বাবা সেজদা দিয়েছিল। এহেন সময়ে দেখো কি কর্ম করিল। সেজদা তখন হইয়া গেল, কি বলিব হাই। স্বয়ং আল্লাহ তাকে কিছু মোহর তারে দেয়। যত্ন করে মোহর তাকে হাতে তুলে দিল। পুনরায় তিনি বাবা আরো আবার তিনি বাবা রথেতেই উঠিল। তারপরে ঘরে জানি ফিরে এলো ভাই। শোনোই আমার পাল্লাদারি শুনিবেন সবাই। সেই দিনকার কথাই গই ওরে গুণধন। নারী ভালো কর্ম করবার জন্য গিয়েছে, কোন মন্দ কর্ম করবার জন্য নয়। চিত হয়ে ওই নমাজ হয়। ওরে উপর হয়ে হবে না ভাই রে, উপর হয়ে হবে না ভাই রে। ওই নমাজ চিত হয়ে হয়। আরে মসজিদেতে গিয়েছিল, আমি তোমারে জানাই, আমি তোমায় বলে যাই। বলতে বলতে পাল্লাদা আমারে জানাই। আজ কলিযুগে কোন কারণে ধন্য হয়ে যায়। ওগো ধন্য ধন্য কলিযুগ সর্বযুগ সার।
যে কালেতেই অবতীর্ণ গৌর অবতার। সত্য যুগকে ধন্য বলা হলো না, ত্রেতা যুগকে ধন্য বলা হলো না, দাপর যুগকে ধন্য বলা হলো না। কেন? ওগো সত্য যুগের মাঝখানেতে এলো প্রভু নারায়ণ, আজ শঙ্খ চক্র পদ্ম গদা করিল ধারণ। হাতে ছিল কি? সুদর্শন চক্র, একটা খতরনাক অস্ত্র। আর গদা, কৌমোদকী গদা, একটা খতরনাক অস্ত্র। হ্যাঁ, এই অস্ত্র দিয়ে জীবকে উদ্ধার করেছে। যখন ত্রেতা যুগে এলো, আজ রামে অবতারে দশরথের ঘরে গেল, তখন অত ধনধারী রাম হয়ে আসিল, অস্ত্র ধারণ করে জীব উদ্ধার করিল। ও গো তাপর যুগের মাঝখানেতে কৃষ্ণ অবতার হয়ে যায়, তথাপিও অস্ত্র তিনি করিল ধরায়, সুদর্শন তিনি আজ করেছিল ধারণ। তাই বলে পাল্লাদারে শোনো দিয়া মন, তিনি অস্ত্র দিয়ে জীবকে উদ্ধার করিয়ে গেল। তারপরে মনে মনে ভাবিতে লাগিল, কলি যুগের মাঝখানেতে আমি হাজির হব, সেইখানেতে বিনাই অস্ত্রে প্রেম বিলাইব। একমাত্র অস্ত্র আমার হরি নাম হবে, হরি নামে দিয়ে দাঁড়ে দাঁড়ে নামে বিলাইবে। এই হরি নাম আমার অস্ত্র হবে, হরি নাম আমার অস্ত্র হবে। এই হরি